আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূলের অ্যাকাউন্টে 164 কোটির গেরো। চট করে একবার দেখাই বিগওয়ালে। তৃণমূলের অ্যাকাউন্টে 164 কোটির গেরো। তৃণমূলের অ্যাকাউন্টে 164 কোটির গেরো, কোটি কোটির লেনদেন। হিসাব মেলাতে পারছেন না ইডি আধিকারিকরা, ইডির দুধে গোয়েন্দারা, তারা পর্যন্ত হিসাবটা মেলাতে পারছেন না। ঠিক কোন জায়গায় তাদের সমস্যা হচ্ছে, কিভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে সুপ্রিয়? শুভজিৎ, দেখো, যে বিষয়টা তোমাকে প্রথমেই বলবো যে তৃণমূল কংগ্রেস দলের যে মূল ব্যাংক অ্যাকাউন্ট, যেটা হরিশ মুখার্জি স্ট্রিটে রয়েছে, হরিশ মুখার্জি স্ট্রিটে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা হাতে পেতে চাইছেন। আর সেই তথ্য হাতে পাওয়ার জন্য ইতিমধ্যেই, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে ইডির তরফ থেকে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি দিয়েই কিন্তু তারা লেনদেন সম্পর্কিত যাবতীয় তথ্য তারা জানতে চেয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে হরিশ মুখার্জি রোডের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখাতে তৃণমূল কংগ্রেস দলের যে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে 164 কোটি টাকার যে হিসেব, সেই হিসেব কিন্তু কোথাও গিয়ে মেলাতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই কিন্তু একেবারে ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে এই ব্যাংকে থাকা বা ব্যাংকের শাখায় থাকা তৃণমূল কংগ্রেস দলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তোমার নিশ্চয়ই মনে আছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা এই তদন্তে নামার পর যে তথ্য সামনে আসে যে তৃণমূল কংগ্রেস দলের যে 12টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ইতিপূর্বেই ফ্রিজ করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। তার মধ্যেই কিন্তু এই যে 12টি অ্যাকাউন্টের তথ্য সামনে এসেছিল, তার মধ্যে কিন্তু একটি অ্যাকাউন্ট, যেটা একেবারে মূল অ্যাকাউন্ট বলা যেতে পারে, সেই অ্যাকাউন্টেরই কিন্তু হিসাব মেলাতে পারছেন না। এমনকি এই যে 164 টাকার হিসাব যে মেলানো যাচ্ছে না, তার জন্য বিভিন্ন খাতে বিভিন্ন সময় যে খরচ হয়েছে, এমনকি বিমান পরিষেবা সংস্থা, যেখানে বিভিন্ন সময় নির্বাচনী প্রচার হোক বা বিভিন্ন সময় জেলা সফরের জন্য যে বিমান ব্যবহার বা চপার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, সেই সংস্থাকেও যে ভাড়া মেটানো হয়েছে, সেই সংস্থাতেও তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা এবং সেই লেনদেনও কিন্তু খতিয়ে দেখা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু কোথাও গিয়ে হিসাব মেলানোর ক্ষেত্রে বেশ খানিকটা জটিলতা তৈরি হয়েছে। আর তার কারণেই হরিশ মুখার্জি রোডের যে ব্যাংকের শাখা, যেখানে তৃণমূল কংগ্রেসের একেবারে মূল অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানতে চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস যে আরো বেশ খানিকটা বিপাকে, তা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে থাকো। তৃণমূলের অ্যাকাউন্টে 164 কোটির গেরো, হিসাব মেলাতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। যাবতীয় তথ্য জানতে চেয়ে ব্যাংকে চিঠি দিল কেন্দ্রীয় এজেন্সি। অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন। তদন্তে বিমান পরিষেবা সংস্থাতেও তল্লাশি চালায় এজেন্সি, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তৃণমূলের মোট 12টি অ্যাকাউন্টের মধ্যে 7টি সক্রিয় রয়েছে, যার মধ্যে 3টি ফ্রিজ করেছে ইডি। মূল ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে এখন নজর রয়েছে ইডি আধিকারিকদের। তৃণমূলের অ্যাকাউন্টে 164 কোটির গেরো, হিসাব মেলাতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। বিজেপি বিধায়ক সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সজল বাবু, শুভজিৎ রয়েছি। সজল বাবু, আমরা তো সাধারণ মানুষ, ওই 100 টাকা 150 টাকা দিয়ে যখন বাজারে যাই, বাজার থেকে বাজারটা করে এনে মেলাই আর কি, কোথায় 2 টাকা বেশি লাগলো, কোথায় 5 টাকা কম লাগলো, আমরা মেলাতে পারি, আমাদের অসুবিধা হয় না। কিন্তু যে খবর পাচ্ছি আমরা, তৃণমূলের যে অ্যাকাউন্টটা এমনভাবে, এখানে সোর্স বলছে, এমনভাবে গ্যারাকল করে রাখা ছিল যে বাঘা বাঘা গোয়েন্দারা এখন ওই 164 কোটির হিসাবটা মেলাতে পারছে না, তারা পর্যন্ত বিপাকে পড়েছে। সজলদা, এখন দেখুন, তৃণমূল যে কোনো বাঘা বাঘা যারা অর্থশাস্ত্রের লোক, যারা ইকোনমিস্ট বা যারা অ্যাকাউন্টসের লোক, তার থেকে অনেক বেশি অর্থনীতিটা ভালো বোঝে, চোরাই অর্থনীতিটা। আপনারা বারবার দেখেছেন, আপনি দেখেছেন নিশ্চয়ই, নিজেরা প্লেন কিনেছে একজনের মাধ্যম দিয়ে, আবার নিজেদের প্লেন নিজেরা ভাড়া করে চেপেছে। এইসব আপনারা কোনো বড় শিল্প সংস্থার তাদের শিল্পনীতির মধ্যেও পাবেন না। আর এই 164 কোটিটা কত কোটি টাকা বলছেন, এটাই বলছে, এটা এখনো অব্দি আমার ধারণা এটা এখনো অব্দি এটা কয়েক হাজার কোটি টাকায় যাবে, কয়েক হাজার কোটি টাকায়। এখন ওদের বন্ড, অন্যান্য সমস্ত অ্যাকাউন্ট গুলো সামনে আসলে আপনি দেখবেন যেটা কয়েক হাজার কোটি টাকা ওদের অ্যাকাউন্টে এখনো বিভিন্ন ভাবে জমা আছে। শুধু আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে অ্যাকাউন্টের টাকা। এরপর কোথায় কি ফিক্সড ডিপোজিট করেছে, কোথায় বন্ড করেছে, কোথায় টাকা জমা করেছে, কিভাবে, সেগুলো এখনো বেরোয়নি। অপেক্ষা করুন, এটা কয়েক হাজার কোটি টাকার গল্প হবে।
ধন্যবাদ সজলদা। আর এরই মধ্যে অস্বস্তি বাড়িয়ে কালীঘাট তৃণমূলে ক্রমেই বাড়ছে বিদ্রোহী নেতার সংখ্যা। এবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি থেকে মমতা অভিষেকের ছবি সরিয়ে তীব্র আক্রমণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির জন্য অভিষেককেই দায়ী করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। অভিষেককে নেতা করার জন্য তৃণমূল থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এক সময় আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন যে তোকে ত্রিপুরায় রেখে কী হবে, তোর মতো একটা অ্যাক্টিভ ছেলেকে যদি আমি বাংলায় কাজে লাগাই তাহলে আমার বাংলায় দলটা সমৃদ্ধ হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অভিষেককে বলেছিলাম যে দিদি আমায় চাইছে বাংলায় ফিরিয়ে দিতে, সে শুনলো না, সে বললো না তোমাকে এখন ত্রিপুরাতেই থাকতে হবে। যাক ঠিক আছে, আমি তারপরেও থেকেছিলাম এই আশায় যে দল নিশ্চিতভাবে যখন সময় আসবে আমাকে একটা পুনর্বাসন দেবে। কিন্তু আমি দেখলাম দিনের পর দিন অন্য যারা পরে এসছে বা যারা সেইভাবে দলকে সার্ভিস দেয়নি তারা সবাই পুনর্বাসন পেয়ে গেছে, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় কোনো পুনর্বাসন পেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের চোখ দিয়ে জেলাগুলো দেখত সেই সমস্ত, আমি তো মনে করি তারা কেউ নেতাই নয়, তাদের সব বিগত দিনের তাদের সব চরিত্রগুলো দেখুন। কেউ একটা হারমাত ছিল, কেউ কোনো দিনও এসএফআই করেছে, কেউ কারোর গলায় কোপ মেরেছে, কেউ তোলাবাজি করেছে। সেই সব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, যারা জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তারা দলটা সামলাতো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের চোখ দিয়ে দেখতো। এতগুলো জায়গায় প্রার্থী চেঞ্জ, অনেক জায়গায় কিভাবে প্রার্থী করেছে, বিলি করেনি, বিক্রি করেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ফ্রেশাররা টিকিট পায়, আজকে আমাকে ছেড়ে দেয় দেবরাতে। আর দেখুন যেখানে যেখানে 80টা 100টা সিটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতগুলো সিট ওই বিলি বলুন বিক্রি বলুন এইসব হয়েছে, সেইগুলো সব ধরাশায়ী হয়েছে। আজকে দল এই জায়গায় যেত না। আজকে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন, একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে আজকে এই দলটা তৈরি করেছে। আর দলটা ডুবালো কে না, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দায়িত্ব নিয়ে ডোবালো। আজকে শুভেন্দু অধিকারী দল ছাড়তো, শুভেন্দু অধিকারীকে দল ছাড়তে বাধ্য করা হয়েছে। আজকে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করার জন্য, তাকে মান্যতা দেওয়ার জন্য আজকে শুভেন্দু অধিকারীকে দল ছাড়, মানে আমরা বলতে পারেন এক প্রকার তাড়িয়ে দিয়েছি। সেদিনকেও দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে অভিষেককে বাঘ বলছে, বাঘের বাচ্চা বলছে। হাত জোড় করে দিদিকে বলছি, দলটার এখনও যেটুকু আছে দয়া করে আর অভিষেক করবেন না। অভিষেক যত করবেন, অভিষেককে যত ডিফেন্ড করবেন, তত এই দলটার অবস্থা আরও খারাপ হবে, আর কেউ থাকবে না অভিষেক ছাড়া তখন। সুতরাং এই জ্বালা থেকে আজকে আমি ডিপি পরিবর্তন করেছি, কারণ অভিষেকের সাথে আমি কোনো ছবিও রাখতে চাই না, ওর কোনো সংস্পর্শে আমি বা কোনো সংসবে আমি থাকতে চাই না। রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছেন, আপনি অভিষেক যত করবেন তত দলের অবস্থা খারাপ হবে, কেউ সঙ্গে থাকবে না। আর এখানেই তো প্রশ্ন, 21শে জুলাইয়ের আগে কি আরো ফাঁকা হবে কালীঘাট তৃণমূল? এবার কোন বড় নেতা শিবির বদল করতে চাইছেন বলুন তো? বেসুরগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রেয়া পাণ্ডে। কে কোন দিকে আগে থেকেই জানি, ছোটরা নয়, আরো কয়েকজন বড় নেতা মমতার হাত ছাড়তে পারেন, জল্পনা বাড়িয়েছেন শ্রেয়া পাণ্ডে। মদন মিত্র কিংবা ফিরাদ হাকিম এরা মমতা ব্যানার্জির সাথে সাথে থাকতেন, তারা সবাই চলে যাচ্ছেন। দেখুন, এরা তো বড় নেতৃত্ব এবং এদের ব্যাপারে বলার জায়গায় আমি নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও পছন্দ করেননি যদি আমি কখনো কারোর ব্যাপারে কিছু বলতে গেছি। মমতা ব্যানার্জি উনি আমাকে সাধন পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডের মেয়ে রূপেই চিনতেন। যখন টিকিটও দিয়েছেন তখনও আপনি দেখেছেন যে উনি বেলেঘাটাতে বলেছেন যে আমি সুপ্তি পাণ্ডের মেয়েকে দাঁড় করালাম। আমার কাছে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অনেক বেশি প্রেশার এসছে, অনেক বেশি প্রেশার, তৃণমূল কংগ্রেসে অনেক কিছু করবার, কিন্তু আমি সেই প্রেশারে কখনো কালমিনেট হইনি। আমি একটা দলের প্রতীক নিয়ে দাঁড়িয়ে আমি বলবো যে আমি দলের মধ্যে কি কারাপশন হয়েছে সেগুলো জানি না, এটা হয়। আর তাদের মধ্যে অনেকেই যারা কারাপশনের পার্ট, তারাই বলছে দলে কারাপশন হতো, মানে ইটস ভেরি ফানি। হ্যাপি ইন তৃণমূল, এখন এই তৃণমূলে যে তৃণমূল থেকে অনেকে চলে গেল, তারপরে আমি কেনিয়া, তানজানিয়া এবং এইসব জায়গায় গেছি, এবং তৃণমূলের পয়সায় না। গ্রেট মাইগ্রেশনে কি হয় কি, তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দেখো যে একটা জায়গা থেকে একটা জায়গা উইল্ডের বিস্ট যাচ্ছে, ওটা গ্রেট মাইগ্রেশন, দেখতে ভালো লাগে যে একটা জায়গা থেকে একটা জায়গায় যায়। বেস্ট টাইম ফর সিইং মাইগ্রেশন ইট ইজ জুন অ্যান্ড জুলাই।
তো আমি গ্রেট মাইগ্রেশন দেখছি, আমার বেস্ট স্পট আছে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই সময় আগের বছর আমি কিন্তু কেনিয়াতে গ্রেট মাইগ্রেশন দেখছিলাম, তো এই বছর মিস করছি না। কে কোন দিকে আছে আমরা তো আগে থেকেই জানি, কিন্তু আমরা তো ছোট, আমাদের তো তৃণমূল কংগ্রেসই শিখিয়েছে যে ছোটদের বেশি কথা বলতে নেই, তো আমরা কোনো কথা বলবো না। আরো অনেকেই কি মমতা ব্যানার্জির সাথে আছে যারা ওইদিকে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ছোটরা নয় সেটা, বড়রা, আরো বড় কেউ? না না, বড়রা, মানে বয়সে বড়রা। শ্রেয়া পান্ডেকে আপনাদের নেত্রী মনে হতে পারে, বাট প্র্যাকটিক্যালি উনি হলেন একজন নেতার, একটা বড় নেতার মেয়ে। এটুকুই তার পরিচয়, এর থেকে বেশি কিছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। উনি অভিষেক তৃণমূল করতেন বলে আমার জানা ছিল না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেন। আর এই তৃণমূলকে দেখে আমার আজকাল হাসি পায়। আমরা আগেও বলেছিলাম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দলটা আর থাকবে না। এখন হাসি পায় কারণ আমরা যেটা বলেছিলাম আগে থেকে আজকে সত্যি হচ্ছে। ক্ষমতায় নেই, একের পর এক ভেঙে যাচ্ছে, দল ভেঙে যাচ্ছে। মানে সার্কাসও মনে হয় এর থেকেও ভালো অবস্থায় থাকে এদের অবস্থা থেকে, যা মনে হচ্ছে। স্ট্র্যাটেজি